অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমি জারণ বিজারণ এই অংশটুকুর সমতা বিধান নিয়ে আলোচনা করব। তো আমরা গত লেকচারে জারণ সংখ্যা নির্ণয় নিয়ে সামান্য কিছু কথা বলেছিলাম। সেখানে আমাদের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সে সকল বিষয় নিয়ে বেশ কিছু আলোকপাত করেছি। আজকে আমরা গত পর্বেতে যে জারণ সংখ্যাগুলোর নিয়ম আমরা গতানুগতিকভাবে যেগুলো জানি সেগুলো দিয়ে সহজেই কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করা যায়, প্রায় সবগুলোই। কিছু কিছু যৌগ আছে যেগুলো আসলে স্বাভাবিকভাবে জারণ সংখ্যা নির্ণয় করা যায় না। তো এবং এগুলো আমাদের পরীক্ষাতে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক আকারে আসে। তোমরা ভর্তি পরীক্ষার যে সকল গাইডগুলো পাবা বাজারে সেগুলো পড়াশোনা মানে বই পড়ার পাশাপাশি ওগুলোও দেখবা, তাহলে অনেকটা তোমাদের হেল্প হবে ভবিষ্যতের জন্য। তো এখানে দেখো আমি যেটা বলবো সেটা হলো যেমন CR যদি বলি O5, এটাকে আমরা বলবো কি পার ক্রোমিয়াম পারক্রমিক অক্সাইড। তো পারক্রমিক অক্সাইড যেটা, এটার নর্মালভাবে কিন্তু জারণ সংখ্যা যদি আমি বলি তাহলে আমরা বলবো কি বলতো, আমরা বলবো একটু নিচে লিখি আমি, জারণ সংখ্যা নর্মালভাবে যদি আমরা বের করি দেখো তাহলে কিন্তু -250, তাহলে আমাদের জারণ সংখ্যা হচ্ছে +10। কিন্তু এটা যদি তুমি দাও তাহলে কি হবে, ভুল হবে, কাটা হবে। আবার দেখো আমরা আরেকটা দিতে পারি যেটা কার্বস অ্যাসিড যদি বলি আমি H2SO5, এখানে আমরা কার্বস অ্যাসিড কোনকে বলি পারঅক্সি সালফিউরিক অ্যাসিড। এখানে যদি আমি এস এর বের করি বলো তো কেমন হবে, +1 × 2 + x -2 × 5 = 0, দ্যাট মিনস s +8। এটাও কিন্তু আমাদের কি ভুল। তাহলে নর্মালভাবে আমরা নবম দশমী আলোকেই বলি বা যেভাবেই বলি আমরা যে জারণ সংখ্যাগুলো নির্ণয় করে থাকি সেই নিয়মে কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করলে আমাদের কী হচ্ছে, এগুলো ভুল আসছে। কেন আসছে আমি তোমাদের গত দিনে বলেছিলাম যে জারণ সংখ্যা আসলে নির্ণয় করার জন্য মেইন যেটা সবচেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো স্ট্রাকচার। একটা যৌগের যদি আমরা গাঠনিক সংকেত বা তার স্ট্রাকচার সম্পর্কে যদি ভালো ধারণা থাকে আমাদের, তাহলে জারণ সংখ্যা আমরা নির্ভুলভাবে নির্ণয় করতে পারবো। আমরা দেখেছি গত দিনে বা আমরা জানি যে জারণ সংখ্যা ভগ্নাংশ পাওয়া যায়। আসলে জারণ সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। জারণ সংখ্যা ভগ্নাংশ হয় না, এটা একটা গড় মান। আমরা সোডিয়াম টেট্রাথায়োনেটে অনেকে বলি +2.5, হ্যাঁ ভগ্নাংশ এটা, কিন্তু এটা আসলে ভগ্নাংশ মান পাওয়া যায় না, এটা একটা গড় মান। নির্ণয় করব কিভাবে, স্ট্রাকচার দিয়ে। তো এই যে জারণ সংখ্যাগুলো এগুলো আমাদের স্ট্রাকচার দিয়ে নির্ণয় করা যায়। যদি বলি আমি এখানে দেখো এই যৌগটা যদি বলি ক্রোমিয়াম, স্ট্রাকচার এভাবে দিলাম আমরা গাঠনিক সংকেত যেটা, সেটা হলো এই। তো এখানে যদি আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলি তাহলে এখানে হচ্ছে -1, এটা +1, এটা -1, এটা +1, -1, এটা +1, এটা হবে +2 এর জন্য। তাহলে আমাদের এখানে কিন্তু টোটাল হচ্ছে কত, 1 2 3 +2, দ্যাট মিনস ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত, 5। বাস্তবে কিন্তু হচ্ছে 10, অসম্ভব। চলে আসছে এখানে দেখো এস, যদি বলি আমি এখানে এই OH, যেহেতু এটা পারঅক্সি বলা হয়েছে আমাদের কার্বস অ্যাসিড, বা আমরা বলতে পারি কি পারঅক্সি, এই যে পারঅক্সি লিঙ্ক যেটা বলা যেটা পারঅক্সি। তাহলে এখানে দেখো তো H2SO কত হচ্ছে 5। এখানে যদি বলি আমি তাহলে দেখো তো এটা হচ্ছে +2 এর জন্যে
এর জন্য হচ্ছে +2, দ্যাট মিনস -1 + 1 -1 + 1। তাহলে টোটাল মান কত হচ্ছে বলো তো এখানে এসের? 2, 2, 4, 5 and 6, দ্যাট মিনস +6। তো স্ট্রাকচার দিয়ে জারণ সংখ্যা আমরা সব নির্ণয় করতে পারি, শুধু আমাকে একটা কনসেপ্ট কি থাকতে হবে বলো তো? গাঠনিক সংকেত নির্ণয়। গাঠনিক সংকেত তুমি যদি নির্ণয় করতে পারো, তা নির্ভুলভাবে যে কোনো যৌগে তুমি কোনো একটি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করতে পারো। তো স্ট্রাকচার দিয়ে আমাদের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, এই সকল বিষয় নিয়ে আমি তোমাদের জন্য একটা এক্সট্রা একটা লেকচার দেব, তোমরা চোখ রাখবা, আশা রাখি পেয়ে যাবা। আমরা আজকে জারণ সংখ্যা নির্ণয় নয়, আজকে মেইন টপিকস আমাদের কি বলতো? সমতা বিধান করা। চলে যাচ্ছি আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে সমতা করব। তো জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে সমতা করার জন্য আমাদের দুটো নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম। একটাকে বলবো আমরা জারণ সংখ্যা পদ্ধতি, আর একটা হলো আমাদের অর্ধ বিক্রিয়ার সাহায্যে। এবং পরীক্ষাতে যে ব্যাপারটা সবসময় ইম্পর্টেন্ট আসে সেটা হলো কি? অর্ধ বিক্রিয়ার সাহায্যে, মানে আয়ন ইলেকট্রন পদ্ধতি যাকে বলা হচ্ছে, আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ। তো সমতাকরণ করতে হলে আমাদের ফুল একটা জারণ বিজারণ বিক্রিয়া যে দেওয়া থাকবে তাও না। উদ্দীপকে তোমরা কী করবে? দুটো পাত্রের ভিতরে একটা জারক, একটা বিজারক, মিডিয়া বা মাধ্যম হিসাবে আমাকে হয়তো অম্লীয় মাধ্যম বলতে পারে বা ক্ষারীয় মাধ্যম বলতে পারে, এরকম আমাদের দিয়ে একটা বিক্রিয়া হাফ অংশ থাকবে, সেখান থেকে তোমাকে বিক্রিয়াটা ফুল করতে হবে এবং অর্ধ বিক্রিয়ার সাহায্যে তোমাকে জারণ বা বিজারণ দেখাতে হবে। তো দেখি আমরা কীভাবে সেই বিক্রিয়াটা একটু অগ্রসর হয়, কীভাবে করা যায়। একটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করতে হলে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে আমাদের বেশ কিছু নিয়ম জানতে হবে। যেমন 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম দেখো, তোমাকে পূর্ণ সমীকরণ লিখতে হবে। তোমাকে একটা পূর্ণ সমীকরণ লিখতে হবে, যে সমীকরণ তোমাকে বিক্রিয়ার প্রথমে দেওয়া থাকবে যেগুলো, সেগুলো ভরে একটা পূর্ণ সমীকরণ লিখতে হবে। 2 নং কথা হলো, সেখান থেকে কিছু কিছু অংশ বাদ দিয়ে আমাকে আয়নিক সমীকরণ লিখতে হবে। আয়নিক সমীকরণ লিখতে হবে, যাকে আমরা বলতে পারি রো ইকুয়েশন। রো ইকুয়েশন এটা কিন্তু অনেকে লিখে না, এটা লিখতে হবে। রো ইকুয়েশন তোমাকে অবশ্যই লিখতে হবে, আয়নিক ইকুয়েশন না লিখলে হয় না। নিয়ম যেটা তোমাকে সেটা ফলো করতে হবে, তাহলে তুমি যে পার্সেন্টেজ সে পার্সেন্টেজ মার্কস পাবা। তৃতীয়ত কথা, অর্ধ বিক্রিয়াগুলো করার আগে তোমাকে জারককে বিজারককে সেটাকে শনাক্ত করতে হবে। আমরা বলবো জারক বিজারক শনাক্ত করতে হবে। জারক বিজারক তুমি যদি শনাক্ত করতে পারো তাহলে তোমাকে বিক্রিয়াটা পরবর্তী স্টেপ যেতে পারবা। আমরা কিন্তু বলছি সমতা করার নিয়মগুলো। 4র্থ নম্বর নিয়ম বলবো কি, যে অর্ধ বিক্রিয়া, আমাদের একটা ফুল বিক্রিয়াতে দুটি পার্ট আছে, একটা জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমাদের অর্ধ বিক্রিয়ার সাহায্যে জারক অথবা বিজারক সমতা করতে হবে। সমতাকরণ লিখলাম। এখন সমতা করতে গিয়ে স্টেপ 1, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো দুই পার্শ্বের পরমাণু সংখ্যা সমতা। পরমাণু সংখ্যা সমতা। পরমাণু সংখ্যা সমতা করতে গিয়ে আমাদের কিছু কিছু স্টেপ পড়তে পারে। এক হলো কি, অক্সিজেন সমতা না হাইড্রোজেন সমতা, কোনটা আগে লিখবো? অক্সিজেন সমতা। আমরা অক্সিজেন যখন সমতা করব, কেস 1 দেখো এখানে, এটা আমি কেস 1 দিলাম। অক্সিজেন সমতা তোমাকে করতে হলে প্রথম কাজ হলো কি, যে দেখতে হবে
যদি বাম পাশে অক্সিজেন থাকে তাহলে ডান পাশে পানি হবে। বাম পাশে অক্সিজেন থাকলে কি হবে, ডানে পানি লিখতে হবে, বা সরি এখানে আছে না, ডানে পানি যোগ করতে হবে। আর যদি ডান পাশে অক্সিজেন থাকে তাহলে বাম পাশে পানি যোগ করতে হবে। অক্সিজেন যোগ করার পরে চলে আসবে হাইড্রোজেন সমতা, কেস 2। হাইড্রোজেন সমতা করার জন্য কি করতে হবে, ডান পাশে যদি অক্সিজেন থাকে সেই অক্সিজেনটার জন্য আমি কি করেছি, বাম পাশে অক্সিজেনকে সমতা করার জন্য ডান দিকে কি করেছি, আমি পানি যোগ করেছি। সুতরাং পানির ভিতরে যে কয়টা ওখানে এক্সেস হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেনটা তোমাকে বাম পাশে যোগ করতে হবে। তার মানে হাইড্রোজেন সমতা বাম পাশে। বাম পাশে কি করতে হবে বলো তো, বাম পাশে কি করতে হবে, বাম পাশে আমাকে H+ যোগ করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার, সেটা হলো যে আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য আমাদের অম্লীয় মাধ্যম এই সমতাগুলো আসে, ক্ষারীয় মাধ্যম সমতাগুলো আসে না, তবে ক্ষারীয় মাধ্যমগুলো আমরা ক্লাসে করাবো। তো এখানে দেখো আমাদের অক্সিজেন হাইড্রোজেন সমতার আরও কিছু পয়েন্ট আছে। 5 নম্বর পয়েন্ট হলো যে এবার আয়নিক সমীকরণগুলো যোগ করতে হবে, মানে দুই অর্ধবিক্রিয়াগুলোকে যোগ করে আয়নিক সমীকরণ তৈরি করতে হবে। আয়নিক সমীকরণ তৈরি করতে হবে, আবার লাস্টে গিয়ে আয়নিক সমীকরণ তৈরি করতে হবে, এবং দুই পাশে যে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন শুড বি ক্যান্সেলড। ইলেকট্রন তোমাকে অবশ্যই দুটাকে সমান হয়ে কাটাকাটি হবে, তাহলে ইলেকট্রন বাতিল হবে। দুই পাশে ইলেকট্রন সমতা করতে হবে শেষে। যোগ করার সময় দেখতে হবে ইলেকট্রন সমতা হচ্ছে কিনা, ইলেকট্রন সমতা করতে হবে। এটা আমরা এই যে হাইড্রোজেন অক্সিজেন যোগ করার পর যখন অর্ধবিক্রিয়া যখন লিখব, সেই অর্ধবিক্রিয়ার ভিতরে কিন্তু আমি ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে 2 হোক 3 হোক এভাবে গুণ করে আমরা ইলেকট্রনগুলোকে সংখ্যা সমান করতেও যেন ক্যান্সেল হয়ে যায় দুই পাশে। এই যে আমরা করে ফেললাম। সর্বশেষে আমরা এই পয়েন্টে লিখব না, আর সেটা হলো কি, দর্শক আয়ন যোগ করতে হবে। বলতে কী যোগ করতে হবে লিখে ফেলি, সর্বশেষে একটা পয়েন্ট থেকে যায় যে দর্শক আয়ন যোগ করে এবার হবে আণবিক, আগে ছিল আয়নিক, এবার হবে আণবিক সমীকরণ তৈরি করতে হবে। আণবিক সমীকরণ লিখতে হবে। তো দেখি আমরা একটা দুটো একটু অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাগুলো করে দেখাই। সমতা বিধান অত্যন্ত সহজ। এখানে আমাদের কিছু কিছু অংশ জানতে হবে, যেমন জারক, বিজারক। জারক এবং বিজারক সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা থাকতে হবে। সাধারণত আমরা বলি যে সর্বোচ্চ জারণ সংখ্যা যদি কোনো যৌগে থাকে, তাহলে ওই যৌগ, মানে যদি কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ জারণ সংখ্যা থাকে, তাহলে ওই যৌগটি অবশ্যই হবে কি, জারক। তাহলে সর্বোচ্চ জারণ সংখ্যা যদি থাকে সেটা কী হবে, জারক। উল্লেখযোগ্য আমাদের সবচেয়ে কমন যে জারকগুলো দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট, সর্বোচ্চ জারণ সংখ্যা +6। এখানে অনেকে আরেকটা কথা আছে যে কিছু কিছু ভুল আমরা ধরতে পারবো। যেমন দেখো, ওই যে বললাম প্রথম যে দুটো যৌগ দেখিয়েছিলাম আমি, কারস অ্যাসিড যেগুলো, সেক্ষেত্রে দেখো সালফারের জারণ সংখ্যা কত, প্লাস আমরা বলেছিলাম কি 8। আসলে সালফারের বহিঃস্তরে আছে কয় ইলেকট্রন বলো তো, 6টা ইলেকট্রন। তো সর্ববহিঃস্তরে যে ইলেকট্রন থাকবে তার বেশি কখনো সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে না তার। সুতরাং 6-এর জারণ সংখ্যা ম্যাক্সিমাম 6, নট 8। যাই হোক, এখানে দেখো আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট দিতে পারি, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি, কপার সালফেট,
আয়োডিন ইত্যাদি। ঠিক তেমনি বিজারক অনেক আছে, দেখো এখানে কিন্তু সর্বোচ্চ জারণ সংখ্যা নেই, এখানে লোহার কত আছে +2, দ্যাট ইজ 3 হতে পারে, সর্বোচ্চ জারণ সংখ্যা 9 এটা। তারপর তুমি লিখতে পারো হাইড্রোজেন পারঅক্সাইড, H2S, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি, আমরা সেগুলো দেখব, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এখন এইগুলো থেকে কিন্তু আমরা রেডিক্যাল তৈরি করতে পারি, মূলক তৈরি করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা বলি মূলক তৈরি করবো, দেখো তো রেডিক্যাল, এখান থেকে দুটো যদি পটাশিয়াম বাদ দেবো কাদের, যাদের জারণ সংখ্যা সাধারণত পরিবর্তন হয় না, নো চেঞ্জেবল, যেমন গ্রুপ 1 সোডিয়াম পটাশিয়াম জারণ সংখ্যা চেঞ্জ হয় না। হাইড্রোজেনকে বাদ দিতে পারি, কারণ হাইড্রোজেন দুই দিকে কি +1। এখানে হাইড্রোজেনের বাদ দেবো কি দেবো না এই নিয়ে বিতর্ক আছে, তোমাদের বলবো, অপেক্ষা করতে হবে। এখানে দেখো তো Cr2O7 2-, যদি এখান থেকে রেডিক্যাল তৈরি করে তাহলে কী হবে MnO4-, এখান থেকে কী হবে, সালফেটটা চেঞ্জ হবে না, সালফেট সবসময় মূলক -2 থাকে, অর্থাৎ মাইনাস বাদ দিলে আমার মাথার উপর কী উঠবে প্লাস, এখানে এটা আয়োডিন। তো এখানে দেখো যদি আমি রেডিক্যাল বানাই তাহলে কী হবে Fe2+ ইত্যাদি। এখানে চলে আসো S2-, এখানে কী বলাতে হবে অক্সাইড আয়ন পারঅক্সাইড আয়ন, এখানে কী বলা হচ্ছে S2O3 2-, এখানে অক্সালেট আয়ন ইত্যাদি, এটা হলো থায়োসালফেট আয়ন। এখন এই যে আমরা জারক এবং বিজারক থেকে রেডিক্যালগুলো পেয়ে গেলাম, এগুলোই কিন্তু আমাদের অর্ধ বিক্রিয়াগুলো হবে। তো আমরা একটা ফুল বিক্রিয়া করে অর্ধ বিক্রিয়া চলে যাব। যদি আমাকে দেওয়া হয় যে একটা পাত্রের ভিতরে ফেরাস সালফেট আছে, মিডিয়া হিসেবে আমাদের অম্লীয় মাধ্যম হিসেবে দেওয়া আছে কি সালফিউরিক অ্যাসিড, এখানে আমাকে যোগ করতে হচ্ছে আরেক পাত্র থেকে দিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, এ পাত্র এবং বি পাত্র। প্রশ্ন করা হলো যে এ পাত্র এবং বি পাত্রের দ্রবণ যখন মিশ্রিত করা হবে তখন যে বিক্রিয়া হবে সেই বিক্রিয়াটি অর্ধ বিক্রিয়ার সাথে সমতিবেদন করে, এটা গ নাম্বার থাকবে, অ্যান্ড ঘ থাকবে হয়তো ম্যাথ। তো দেখা যাক, আমরা প্রথমে পূর্ণ সমীকরণ বা আণবিক সমীকরণটা বলা কেমন হবে। আমাদের এখানে কী কী আছে, ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড। এখানে একটা ছোট্ট কথা আমি বলতেই পারি, আচ্ছা আমরা সালফিউরিক অ্যাসিড কেন ইউজ করি, আমি তো এখানে অন্যান্য নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারতাম না, বা অন্য কেউ কেন ইউজ করি না। এখানে দেখো এই যে এখানে একজন জারক একজন বিজারক আছে, এমন কাউকে ইউজ করা যাবে না যার জারণ ধর্ম অন্য জারকের চাইতেও বেশি। বলতে চাইছি যে জারক যেখানে থাকবে সেই জারকের চাইতে শক্তিশালী জারক ধর্ম আছে, এরকম কোনো অ্যাসিড ইউজ করা যাবে না। তাহলে ওই অ্যাসিডটা যদি জারক হয় তাহলে এটা জারক হবে না। সো আমরা সালফিউরিক অ্যাসিড নিরাপদ মিডিয়া, সালফিউরিক অ্যাসিড কি এখানে মিডিয়া মাধ্যম হিসেবে আমরা ইউজ করছি। তো এখানে দেখো তো ফেরাস থাকলে আমাদের কি উৎপন্ন হচ্ছে সবসময় ফেরিক, দ্যাট মিনস ফেরাস থেকে আমাদের হবে কি ফেরিক, এখানে আমাদের মিডিয়া কি সালফেট, সুতরাং ফেরিক সালফেট চলে আসো, 3 এখানে গেল 2 এখানে গেল প্লাস এখানে আমাদের এখন বলো তো আর কি দিক আছে, ধাতু আছে এখানে কি পটাশিয়াম, তাহলে এখানে বলো তো পটাশিয়াম থেকে কি হবে মিডিয়া কি সালফেট, দ্যাট মিনস পটাশিয়াম সালফেট প্লাস কি বলো তো হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম সবসময় ডান দিকে +3, জারণ সংখ্যা হবে +3, তাহলে ক্রোমিয়াম সালফেট মিডিয়া সালফেট এই যে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে আর 2 এখানে 3 এখানে প্লাস অক্সিজেন এবং অ্যাসিডের প্রোটন যেটা মিলে কী হবে পানি। এই বিক্রিয়া যদি আমরা জারণ সই নেই পাই তাহলে কী বলবো বলো তো, এখানে +2 এখানে +6 এখানে +3 অ্যান্ড এখানে +3, এছাড়া কারো পরিবর্তন হবে না। তো এখানে দেখো আমরা জারণ বিজারণ অনেকে ওই যে বলেছিলাম কতদিনে আমরা যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ অফ অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে হবে জারণ, আমরা সংক্ষেপে বলেছিলাম বাজা, জারণ সংখ্যা বাড়লে জারণ বাজা। তো দেখো তো এখানে 2 থেকে 3 বেড়েছে না, অনেকে এভাবে শেখায়, দেখো বীজগণিত এভাবে শেখাই, এ দিলাম এখানে 0
এদিকে প্লাস, এদিকে কি মাইনাস, ধরলাম 1 2 3 4 5, এখানে কি হচ্ছে -1 -2 -3। যদি এই দিকে যায় তাহলে কি হবে জারণ, এদিকে আসলে কি হবে বিজারণ। এবং জারণ সংখ্যা এদিকে কী হচ্ছে বেশি, বাড়লে জারণ, কমলে কী হবে বিজারণ, একই জিনিস। তাহলে দেখো তো এখানে আমাদের জারণ সংখ্যা কমেছে না বেড়েছে, 2 থেকে 3 বাড়ছে, দ্যাট ইজ জারণ। তাহলে আমরা বলবো এটা কি জারণ। আর +6 থেকে কি +3 কমেছে বিজারণ, কবি। এটা কি কমেছে না, কবি, কবি মানে কমলে বিজারণ, বাজা, বাজা মানে বাড়লে কি জারণ। এটাকে আমরা লিখবো এখন আয়নিক সমীকরণ, মাস্ট তোমাকে এটা লিখতে হবে। অনেকে আছে যারা আয়নিক সমীকরণ লেখে না, এটা ভুল, অবশ্যই তোমাকে লিখতে হবে আণবিক থেকে আয়নিক সমীকরণ। এখানে কী বাদ দেবো বলো তো, সালফেট। কেন বাদ দেবো, এর কোনো জারণ সংখ্যা পরিবর্তন হয় না। তাহলে আমার কী থাকে এখানে 2+, এই যে এখানে চিহ্ন সামনে দেবো না পিছনে দেবো, জারণ সংখ্যা যখন তখন সামনে চিহ্ন হবে, প্রকৃতিটা কী হবে সামনে, আর সাইন যখন পিছনে কী বুঝতে হবে আয়ন। তাহলে আমাদের পিছনে কখন দিলাম যখন আয়ন হয়ে গেল, এটা বুঝতে হবে। প্লাস কি বলো তো এখানে Cr2O7 2-, এই যে কে বাদ, এই যে দেখছো চিহ্ন পিছনে বা সামনে দিয়েছে, অনেকে সামনে দেয়, বলে দুটাই ঠিক। নো, আয়ন হলে কি হবে পিছনে, আর জারণ সংখ্যা হলে সামনে হবে সাইন। প্লাস এখান থেকে কী বলো তো শুধু H প্লাস পাচ্ছি, স্যার 2 দিবেন না, নো, আমি কি সমতা করছি এখনও, হয়নি সমতা, সুতরাং 2 দেব না। এখান থেকে কী থাকে বলো তো ফেরিক অ্যান্ড ক্রোমিয়াম 3+ অ্যান্ড পানি। স্যার পটাশিয়াম সালফেট, নো, এখানে আমি পটাশিয়াম সালফেট বাদ দিয়েছি, এগুলো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, হয় না বলে বাদ, ওদিকেও বাদ। আচ্ছা, এটা আমাদের আয়নিক সমীকরণ। তাহলে এই বিক্রিয়াতে বলো তো আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, এটা লিখতে পারি আমরা। তাহলে এখানে জারণ যেখান থেকে ঘটে সেটা কি বিজারক, লিখতে পারি এখানে এটা বিজারক। তাহলে এটা অবশ্যই কী হবে জারক, যেখান থেকে বিজারণ ঘটে সেটা জারক, যেখান থেকে জারণ ঘটে সেটা বিজারক। লিখে ফেলেছি, তুমি ভাষা লিখতে পারো যে এক্ষেত্রে Fe2+ বিজারক হিসাবে এবং ডাইক্রোমেট আয়ন কি জারক হিসেবে কাজ করে। এখন আমরা চলে যাব অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ। তো আমরা একটু লিখে ফেলি এখানে, দেখো তো জারণ অর্ধ বিক্রিয়া, এখন লিখবো আমি জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণটা ঘটেছে কার, এই যে ফেরাস থেকে ফেরিক না, লিখে ফেলবে এখানে ফেরাস থেকে কি ফেরিক। এখানে একটা কথা আছে, অনেকে আমরা আছি যে ইলেকট্রন যে সেখানে ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন জারণ মানে ছাড়ন, ছেড়ে দেবে, কোথায় লিখব, অনেকে বলে এখানে মাইনাস ইলেকট্রন দেবো, এখানে প্লাস ইলেকট্রন দেবো। নো, ইলেকট্রনের সামনে সব সময় প্লাস চিহ্ন হবে, কী হবে প্লাস। তাহলে আমি এখানে দেব না, আমি কোথায় দেবো বলো তো প্লাস ইলেকট্রন। বি কেয়ারফুল, ইলেকট্রনের সামনে কী হবে বলো তো প্লাস হবে। তাহলে যেটা আমরা প্রোডাক্ট তৈরি হলো তার সাথে আমরা প্লাস দিয়ে দেবো। এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া বলো তো কী হবে এখানে, এই যে ডাইক্রোমেট আয়ন, এখান থেকে উৎপন্ন হবে কি ক্রোমিয়াম 3+। প্রথম কাজ দুই দিকে পরমাণু সংখ্যা সমতা করা। কয়টা আছে ক্রোমিয়াম এখানে, 2টা। আমি কি করব 2 দ্বারা গুণ করব। অক্সিজেন আমি বলেছিলাম অক্সিজেন কী করতে হবে সমতা করতে হবে, তাহলে এখানে যে কটা অক্সিজেন সে কটা আমি পানি দেব। বলে কেন দেবো পানি, কারণ একটা পানিতে একটা অক্সিজেন থাকে, 7টা অক্সিজেন 7 অণু পানি। পানি বানাতে গিয়ে দেখলাম কি হাইড্রোজেন সমতা লাস্টে 14টা H+ দেব এখানে। এখন আমি ইলেকট্রনের হিসাব, পরমাণু যখন সমতা শেষ তখন ইলেকট্রনের হিসাব। ছিল কত জনসংখ্যা বলো তো, ওখানে +6 ছিল, +6 থেকে +3 হতে গ্রহণ করে কয়টি, 3টি। প্রতিটি ক্রোমিয়াম +6 থেকে +3 হতে গ্রহণ করে 3টি, দুটোর জন্য কয়টি বলো তো 6টি। এখন ইলেকট্রন মাস্ট বি ক্যান্সেলড, এখানে ইলেকট্রন 6, এখানে 1, ক্যান্সেল হবে, হবে না। কী করতে হবে, 1 নং সমীকরণকে আমরা সম্পূর্ণ টোটাল সমীকরণকে 6 দ্বারা গুণ করব, করে যোগ করবো, তাহলে এখানে 6 and 6 কেটে যাবে,
আমরা একটু মিশিয়ে দিচ্ছি, উপরে যাচ্ছি আমরা। তাহলে কি লিখবো আমরা? 1 গুণন 6 যোগ 2 করি, দ্যাট মিনস 6 Fe2 প্লাস অ্যারো 6 Fe3 প্লাস 6 ইলেকট্রন, এখানে বলে কি হবে? Cr2 ডাইক্রোমেট আয়ন প্লাস 14টা প্রোটন প্লাস 6 ইলেকট্রন, 2 ক্রোমিয়াম আয়ন প্লাস 7। এখানে অনেকটা জিনিস বোঝার আছে, দেখো সবাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। দেখো তো আমার 2 ইলেকট্রন কেটে গেল, তাহলে এখানে 6 Fe2 প্লাস ডাইক্রোমেট আয়ন প্লাস 14টা প্রোটন অ্যারো, 2 ক্রোমিয়াম 3 প্লাস 6 ফেরিক 7 পানি। এটা করতে গিয়ে অনেকে আবার করে কি জানো, কোনো এক জায়গাতে আয়ন এগুলো বাদ দিয়ে দেয়। এখানে মনে করে বাদ গেছে অনেক সময়, কিংবা এখানে বাদ, তাহলে কিন্তু হবে না, একদম কাটা। তাহলে আমি বাদ গেল কিনা বুঝবো কীভাবে? তুমি দুই দিকে সর্বশেষে আয়ন সমতা করবা, চার্জ সমতা করবা। কেমন একটু দেখো, এখানে দেখো তো +2 চার্জ গুণন 6 কত? +12। এখানে কত আছে বলো তো? -2। এখানে কত আছে? 14 আর 1, তাহলে +14। যোগফল কত বলো তো? 10 14 24, তাহলে +24। এখানে দেখছো 14 26 24। এদিকে দেখো তো কত হচ্ছে? 3 দুগুণে 6 +6। এখানে কত বলো তো? 3 6 18 +18। আর কিছু আছে নাই, কত হলো? 24। দেখো সুন্দর হিসাব, এখানে 24 এখানে 24, তার মানে কি দুই দিকে আমাদের ইলেকট্রন সংখ্যা সমতা হয়েছে, মানে চার্জ সমতা। সুতরাং কোনো চার্জের হিসাব ভুল আছে কি? নাই, সমতা হয়ে গেছে। এটা আমাদের কি আয়নিক সমীকরণ সমতা হয়ে গেল। এখন আমরা চলে যাব কি বলতো? দর্শক আয়ন যোগ করব। তাহলে আমি এখন কী লিখবো বলতো? উভয় দিকে দর্শক আয়ন যোগ করি। উভয় দিকে দর্শক আয়ন যোগ করি। তো যোগ করলে বলতো কী হবে? এখানে এটা কি ছিল বলতো? আমি যেহেতু মিশিয়ে ফেলেছি, এটা ছিল ফেরাস সালফেট FeSO4। কয়টা আছে Fe? এখানে 6টা, 6 দিয়ে গুণ করলাম, প্লাস এটা কি ছিল বলতো? পটাশিয়াম ডাইক্রোমেট। কয়টা ক্রোমেট? 1 মোল ক্রোমেট, 1 মোল ক্রোমেট, ঠিক আছে। প্লাস এটা কী ছিল বলতো? সালফিউরিক অ্যাসিড। কয়টা আছে এখানে? 14টা, 7 দিয়ে গুণ করলাম, সমতা দিলেও হবে, তীর মারলেও হবে। এটা কী ছিল বলতো? ক্রোমিয়াম সালফেট। এখানে কয়টা আছে ক্রোমিয়াম? 2টা, 2টা মিলে গেছে। প্লাস এটা কী ছিল বলতো? ফেরিক সালফেট। কয়টা আছে ফেরিক? 6টা, আমি 3 দিয়ে গুণ করবো। প্লাস এটা কী ছিল? পানির কোনো নো চেঞ্জ। একটা ব্যাপার লক্ষ্য করবো সবসময়, যে সোডিয়াম আর পটাশিয়াম কখনোই ডান দিকে ওরা আসে না, যেহেতু বাম দিকে বাদ দিয়েছিলাম ওই জন্য ডান দিকেও বাদ থাকে, ওদেরকে নিয়ে আসতে হয়। গেস্ট, চিফ গেস্ট বলি আমি ওকে। তো নিয়ে আসো, নিয়ে আসলে কী হবে? পটাশিয়াম অ্যান্ড সালফেট মিলে পটাশিয়াম সালফেট, এবং এই পটাশিয়াম সালফেট মিলে তোমাকে আমি বলি, এটা বইয়ের ভাষা না, আমার ভাষা, চাক্ষুষ অবলোকন, মানে চোখ দিয়ে দেখতে হবে ঠিক হলে কিনা। কাকে দেখবো? পটাশিয়াম বা সোডিয়াম যেটা দিলাম সর্বশেষ, যাকে আমি দাওয়াত দিয়ে এনেছি, চিফ গেস্ট, তাকে সমতা করতে হবে। কয়টা পটাশিয়াম? 2টা, 2টা মিলে গেছে। সালফেট গুণবো না, কারণ নেগেটিভ চার্জ অটোমেটিক মিলে যাবে। সো এটা আমাদের কি জারণ বিজারণ সমতা হয়ে গেল। তো জারণ বিজারণ সমতা অত্যন্ত একটা কি সহজ ব্যাপার। সুতরাং আমি আগামী লেকচারে আরও আমি কয়েকটি জারণ বিজারণ সমতা বিভাজন করে দেখাবো, যেগুলো আরও ডিফিকাল্ট, এবং এরপর আমি ম্যাথমেটিক্যাল টার্ম করব। তো আজকে এই পর্যন্তই, অনেক সময় হয়ে গেল। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।